হুম, আচ্ছা, ঠিক আছে। আর তো আমাদের আর সবাই একটু জয়েন করুক, আমরা একটু ওয়েট করি। আরিফ ভাইয়ের পড়াশোনা কেমন চলছে, আরিফ ভাই? জি ভাইয়া, করতেছি ভাইয়া। হচ্ছে তো আসলে আমি যা ডেলিভারি দেই এগুলোতে আপনাদের কাজ হয় তো নাকি? জি জি ভাইয়া, অবশ্যই কাজ হবে ভাইয়া। বিশেষ করে নোট গুলা যে প্রোভাইড করতেছেন, এটা বোঝা হ্যাঁ, যাচ্ছে যে আপনি অনেক কষ্ট করে আমাদের জন্য তৈরি হ্যাঁ, করেছেন ভাইয়া। জি এত জি জি। সুন্দর করে নোট গুলা প্রস্তুত আসলে করেছেন যে একদম বিষয়টা হলো একবার। কি ভাই, আমি তো লাইব্রেরিতে বসি, অনেক রকম বই থাকে, সেখান থেকে নোটগুলো করি। এখন একটা কর্মজীবী মানুষের পক্ষে তো আসলে 20টা বই ঘাটা সম্ভব না। আর এগুলো লাইব্রেরি ছাড়া পাবেনও না, সব বিদেশি রাইটারের বই। তাহলে কিন্তু মানে অনেক কষ্টের ব্যাপার যারা জব করে তাদের জন্য। এই জন্যই আমি এইভাবেই আসলে অনেকদিন ধরে পড়াচ্ছি। অফলাইন ছিলাম, অনলাইনে আসলাম, সামনে হয়তো অনলাইন আরো ভালো করার চেষ্টা করব। তো আপনারা পড়ে ভালো করলে আসলে আমার ভালো লাগবে, কষ্টটা সার্থক হবে। হ্যাঁ, না হলে এই যে কিন্তু প্রত্যেকদিন সময় দিচ্ছেন, মান্থলি ফিস দিচ্ছেন, সবকিছুই আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে যদি আপনারা ভালো কিছু না করতে পারেন। হ্যাঁ, এতে পাস একবারে না হোক, দুইবারে হোক, তিনবারে হোক, বাট পাস হতে হবে। হ্যাঁ, এটা অনেক বড় সিলেবাস, পড়াশোনাটাকে ধরে রাখতে হবে। এবং আমি যেগুলো বলি সেগুলো যদি আপনারা বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, এটা তো আপনাদের জন্য একবারে ফিল ফ্রি টু আস্ক, আমি করে দিয়েছি। যখন যেখানে আটকে যাবেন আপনারা প্রশ্ন করবেন, আমি সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, বা জি পরবর্তীতে ভাই, যখন আপনারা বাসায় পড়েন, কোথাও প্রবলেম হলে আমাকে এসএমএস দিবেন, তাহলে আমি সেই জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, তো কিন্তু ভাই একটা সেইটাও। কনসার্নের বিষয় ভাইয়া, আমরা কি টাইমলি সবকিছু শেষ করতে পারবো কিনা? বাট আজকে 22 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, হয়তো আমরা পারবেন নেক্সট পারবেন, নেক্সট আপনি নেক্সট নিশ্চিত থাকেন। উইকে আমরা তিনটা ক্লাস পাবো, আর তারপরের মাসে হয়তো 12টা ক্লাস আর কি। হ্যাঁ, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন। লাস্ট মান্থে কিছু ক্লাস আমি বাড়াই দিব প্রয়োজন হলে। হ্যাঁ, আপনাদের প্রতিদিন ক্লাস করতে তো সমস্যা নাই, তাই না? যদি না ভাইয়া, প্রয়োজন ভাইয়া হয়। এটা 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 ভাই একটু রিকোয়েস্ট থাকবে ভাইয়া, যদি না হয় ভাই আমাদের জন্য একটু হলেও না না না, আপনি এক্সট্রা ক্লাস নিয়ে একটু শোনেন, ভাইয়া ইয়া আপনার করেন রিকোয়েস্ট প্লিজ। করার প্রয়োজন নাই ভাই, এটা আমার মাথায় আছে। প্রয়োজন হলে আপনাদের পরীক্ষা তো 14 তারিখে, তাই না? শেষ মাসের শেষ মাসের ওই কয়দিন আমি পুরোই ক্লাস রাখবো, প্রয়োজন হলে সমস্যা নাই। হ্যাঁ, তো জি অন্তত ভাইয়া, আট ভাইয়া দশটা ক্লাস ধন্যবাদ ভাইয়া। প্রয়োজন প্রয়োজন হলে 8-10টা ক্লাস আমি আরো বাড়ানোর ব্যবস্থা করব, সমস্যা নাই। আপনারা পড়তে থাকেন, কারণ এবার আসলে বিশ্বকাপ গেল, সবাই পড়াশোনা থেকে একটু ডিস্ট্রাক্ট ছিল। অনেক সমস্যা, বৃষ্টি বাদলের দিন, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে যেটা প্রত্যেকটা টপিক করাই দিব, প্রত্যেকটা টপিক করাই দেওয়ার পরে আপনাদের অন্তত 10 থেকে 15টা কোশ্চিন আপনাদেরকে সলভ করে দিব, যাতে করে আপনারা ওই 15টা যদি মনোযোগ দিয়ে পড়েন, তাহলে কিন্তু আশা করা যায় একটু বেসিক ভালো থাকলে আপনারা পাশ করে যাবেন। হ্যাঁ, তো জি ভাইয়া, আপনারা, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ জি, আপনারা এটা মাথায় রাখিয়েন। এমন না যে আমি শুধু আপনাদের কাছ থেকে ফিস নিলাম, সপ্তাহে 3টা ক্লাস দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেলো, ব্যাপারটা সেরকম না। এই আপনি আমার ব্যাপারে নিশ্চিত থাকেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনাদেরকে প্রয়োজন হলে আমি আরো 5টা, 7টা, 10টা এক্সট্রা ক্লাস দিব। যেভাবেই হোক জি ভাইয়া। আপনাদের যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার। বাট আপনারা সেই প্রিপারেশন রাখেন, হাজার ক্লাস করেন, যদি নিজে না পড়েন আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো আপনারা সেটা মাথায় রাখেন। আর আপনাদের ফান্ডামেন্টাল পরীক্ষা আসলে কত তারিখে? 14 তারিখ মনে হয় না? ভাইয়া 14 তারিখ। আচ্ছা, 14 তারিখ 14 তারিখ ভাইয়া, 14 যদি তারিখ। হয়, 14 তারিখ হলে 2 মাসের কিছু সময় কম আছে, মানে 1 মাস 3 সপ্তাহের মতো আছে। তো সমস্যা নাই, আমি যেমন এই মাসেই আপনাদের 2টা এক্সট্রা ক্লাস দিব। কারণ হলো আজ পর্যন্ত এই 2 মাসে আমাদের 2টা ক্লাস মিসিং ছিল। একটা হলো আমি ঢাকা যাওয়ার জন্য মিসিং দিয়েছিলাম, আর একটা খেলার জন্য। অন্তত পক্ষে এই 2টা আগে দিব, লাইবিলিটিসটা আগে পূরণ করি। হ্যাঁ, তারপরে অ্যাডভান্স প্রয়োজন হলে আপনাদের জন্য আমি ক্লাস দিব, সমস্যা নাই। তো এই মাসে যে 2টা এক্সট্রা ক্লাস হবে এটা আগামী সপ্তাহে হবে, আপনারা প্রিপারেশন রাখিয়েন। প্রয়োজন হলে 1 ঘন্টা করে নিব। হ্যাঁ, কিন্তু ক্লাসগুলো আসলে করা লাগবে, ক্লাসগুলো না করলে হবে না। তো আমি সবার সাথে কথা বলে আপনাদের সুবিধাজনক সময়ে আগামী সপ্তাহে সেটা ব্যবস্থা করব, আপনারা সেই প্রিপারেশন রাখিয়েন। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি আপনাদেরকে আহ মাসখানেকের মধ্যেই ইনশাল্লাহ এগুলো কমপ্লিট করে লাস্টে 15টার মতো কোশ্চিন চেষ্টা করব, সর্বোচ্চ যে 15টা কোশ্চিন আপনাদেরকে সলভ করে দেওয়া যায়। হ্যাঁ, আসলে 1.5 ঘন্টার ক্লাসে একটা কোশ্চিন সলভ করে দেওয়াও বেশ কঠিন ব্যাপার, আমি আগে রেডি করে
আপনাদের সামনে জাস্ট জিনিসগুলো বুঝাবো এবং সেটা আপনাদেরকে ছবি দিয়ে দিব, যাতে করে আপনাদের প্র্যাকটিসটা সুবিধা হয় এবং আপনারা ফার্স্ট চান্সে যেন বের হয়ে যেতে পারেন। হ্যাঁ, তাহলে এটা আমার জন্য ভালো ভাইয়া লাগবে, কারণ ভাই আমাদের ফান্ডামেন্টাল মেবি কিছু মানে থিওরি থাকে জি, ফান্ডামেন্টালে। তো ভাই সেগুলো আমি থিওরি সবই দিব, যদি সেগুলো আমি সবই দিব, সেগুলো নিয়ে আলোচনাও করব। আপনি একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সামনে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি থিওরির আপনাদেরকে মিনিমাম 4-5টা ক্লাস দিব, প্রয়োজন হলে সেই 4-5টা এক্সট্রা ক্লাস করে দিব, সমস্যা নাই। আপনারা সেই প্রিপারেশন রাখেন, আগামী সপ্তাহে 2টা এক্সট্রা ক্লাস, সেটার প্রিপারেশন রাখেন, এবং তারপরে প্রয়োজন হলে টানা আমি কয়েকদিন ক্লাস দিব আপনাদেরকে। হ্যাঁ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, শুধু শুক্রবার দিয়ে প্রয়োজন হলে আপনাদেরকে টানা ক্লাস দিব, সব থিওরি গুলা বা থিওরি কোশ্চিন গুলো আলোচনার জন্য, যাতে করে আপনাদের কনসেপ্টটা একদম সহজ হয়ে যায়। ঠিক আছে, আপনারা আগে আহ, ভাই মে গুগলের 26 আর জানুয়ারি 26 কোশ্চেন দুটো একটু সলিউশন করে দিয়েন। আচ্ছা করে দিব ইনশাল্লাহ ভাই। আমি ওই যে 15টা কোশ্চিন সলভ করব, সেখানে এগুলো পেয়ে যাবেন, এগুলো নিয়ে ভয় নাই। হ্যাঁ, আর আপনার তো এগুলো পারার কথা, আপনি পুরাতন মানুষ, 2-1টা প্রবলেম হলে না হলে সলভ করে দিব, সমস্যা নাই, পুরোটাই সলভ করে দিব, আপনি ভয় পাই। দুই একটা প্রবলেম আছে আর কি, আর সবগুলো করছি, আচ্ছা, দুই আমি একটা প্রবলেম আমি আছে। A to Z সলভ করে দিব, যেমন ক্যাশ ফ্লো বলেন, ফাইনাল অ্যাকাউন্ট বলেন, ডেপ্রিসিয়েশন বলেন, রেশিও বলেন, যাই আছে ইনশাল্লাহ সবই সলভ করে দিব। এটা একটা সিস্টেমেটিক ম্যানারে হবে। আগে আমরা কোর্সটা কমপ্লিট করে ফেলি, লাস্টে আমরা 15টা কোশ্চিনই আলোচনা করব। যেহেতু 14 তারিখ পরীক্ষা, তাহলে আমরা যদি লাস্টের ওই 14 দিনও ধরি, তাহলে 14টা কোশ্চিন আমাদের কিন্তু সলভ হয়ে যাবে, তখন আর শুক্রবার টুক্রবার দেখবো না। হ্যাঁ, তো আপনারা সেই প্রিপারেশন রাখেন। আসলে হয় কি, আমি 6 দিন পড়ানোর পরে শুক্রবারের দিন একদিন রেস্ট না নিলে আসলে খুব সমস্যা হয়ে যায় আমার। হ্যাঁ, তো যাই হোক, এইবার আসলে এক্সাইটেড হয়ে অনেকগুলো ব্যাচ ধরে ফেলেছি, আমি সামনে ব্যাচটা একটু কমাবো। তো যাই হোক, এবার আমরা এইভাবে করি, দেখেন, শুরু করি আমরা। গল্প করলে গল্পই হবে। রিলেশনশিপ দেখেন, যেটা একটু আগে আপনাদেরকে পড়িয়েছিলাম, ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং ইনভেন্টরি বেড়ে গেলে গ্রস প্রফিট বেড়ে যায়, ক্লোজিং ইনভেন্টরি কমে গেলে গ্রস প্রফিট কমে যায়। এটা ছিল একটা রিলেশনশিপ। এখন এর সাথে আমরা আরেকটা রিলেশনশিপ শিখবো, সেটা কি? গ্রস প্রফিটের সাথে কস্ট অফ গুড সোল্ড এর সম্পর্ক। গ্রস প্রফিট যদি বেড়ে যায়, তাহলে কস্ট অফ গুড সোল্ড কমে যায়, গ্রস প্রফিট যদি কমে যায়, তাহলে কস্ট অফ গুড সোল্ড বেড়ে যায়। এটা কিভাবে, এটা এখন আমি আপনাদেরকে জাস্ট একটু এক্সাম্পল দেবো। দেখেন, আমরা ইনকাম স্টেটমেন্ট শিখেছিলাম গতদিন রেশিওতে, সেখানে কি শিখেছিলাম? সেলস দিয়ে শুরু হয়। সেলস ধরেন 10,000 টাকা, 10,000 টাকা যদি সেলস হয়, ধরলাম তার কস্ট অফ গুড সোল্ড 6,000 টাকা, তাহলে 10 থেকে 6,000 বাদ দিলে আমার গ্রস প্রফিট হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আচ্ছা, এটা গেল ফার্স্ট কেস। তার মানে কস্ট অফ গুড সোল্ড যখন 6,000, তখন গ্রস প্রফিট হচ্ছে 4,000। এইবার আপনারা চলে আসেন এই পাশে, সেলস 10,000ই, কস্ট অফ গুড সোল্ড ধরলাম 5,000, তাহলে গ্রস প্রফিট কত? 10 থেকে 5 বাদ দিলে 5,000। তার মানে কস্ট অফ গুড সোল্ড যখন 6,000 ছিল, তখন গ্রস প্রফিট হচ্ছিল 4,000 টাকা। কস্ট অফ গুড সোল্ড যখন 5,000 হলো, কমে গেল, তখন গ্রস প্রফিট বেড়ে গেল। তার মানে কি? মানে হচ্ছে গ্রস প্রফিটের সাথে কস্ট অফ গুড সোল্ড এর নেগেটিভ রিলেশনশিপ। এটা সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। গ্রস প্রফিট বেড়ে গেলে গ্রস প্রফিট বেড়ে গেলে কস্ট অফ গুড সোল্ড কমে যায়, আবার গ্রস প্রফিট কমে গেলে কস্ট অফ গুড সোল্ড বেড়ে যায়, বা তার বিপরীত কথা, কস্ট অফ গুড সোল্ড যদি বেড়ে যায় তাহলে গ্রস প্রফিট কমে যায়, কস্ট অফ গুড সোল্ড যদি কমে যায় তাহলে গ্রস প্রফিট বেড়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে রিলেশনশিপ। তো আমাদের এখানে দেখেন, আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে জানতাম যে ক্লোজিং ইনভেন্টরি বাড়লে গ্রস প্রফিট বাড়ে, ক্লোজিং ইনভেন্টরি কমলে গ্রস প্রফিট কমে। এখন আমরা জানবো গ্রস প্রফিটের সাথে কস্ট অফ গুড সোল্ড এর নেগেটিভ রিলেশনশিপ। মানে গ্রস প্রফিট যখন বাড়ে কস্ট অফ গুড সোল্ড কমে, গ্রস প্রফিট যখন কমে যায় তখন কস্ট অফ গুড সোল্ড বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 3টা জিনিসকে মার্চ করা আছে একসাথে। এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আইসিএমইবি তে খুব কম কোশ্চিন আছে যেখানে এই রিলেশনশিপ থেকে কোশ্চিন চায় না। এমসিকিউ বলেন, ট্রু ফলস বলেন, এটা থাকেই থাকে। কিভাবে থাকে? তারা হয়তো একটা দিয়ে দিল যে ক্লোজিং ইনভেন্টরি বেড়ে গেলে কস্ট অফ গুড সোল্ড কি হয়, এইটার সাথে এইটার রিলেশনশিপ দিয়ে দেয়। তখন আমরা কি করব? আমরা এটার সাথে আগে এটার বের করব, এটার সাথে এটার নেগেটিভ বের করব, এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, তো এটার কয়েকটা ম্যাথ আছে, আমি জাস্ট আপনাদের সাথে একটু আলোচনা করি, এটা বেটার ক্ল্যারিটির জন্য। ঠিক আছে,
দেখেন কোশ্চিন, এগুলো সবই আপনাদেরকে ছবি দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস না বললেই না, একটু বলি। আমি দেখি যে যাকে যা পড়া দেই সেইটা সে 4 দিন 5 দিন পরে যায় পড়ছে। আসলে এইভাবে পড়ে তো আপনারা ভালো করতে পারবেন না। যেদিন যেটা টপিক আলোচনা করি সেই দিন এবং তার পরের দিন ফাঁকা থাকে, ওই 2 দিনে যতই কষ্ট হোক আপনাকে সেই টপিকটা শেষ করতে হবে। এখন ধরেন আজকে আমি ইনভেন্টরি পড়াইলাম, অনেকেই আছে যারা রেশিও শেষ করতে পারে নাই, তারা আজকে রেশিও পড়বে, তাহলে কিন্তু এইটা মাথা থেকে হারায় যাবে। ঠিক আছে? আপনাদের সময় হচ্ছে এই যে আজকে ক্লাস নিলাম এই রাতটুকু থেকে কালকে সারা রাত এবং পরের দিন ক্লাসের আগ পর্যন্ত এই টপিক আপনাকে এই 48 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। যদি করতে না পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা মাথায় রাখিয়েন। হ্যাঁ, দিনের পড়াটা আপনাদেরকে অবশ্যই দিনেই করতে হবে, এটা যেন আপনাদের কখনোই মিস না হয়। ঠিক আছে? আচ্ছা দেখেন কোশ্চিন, ইফ ডিউরিং ইনফ্লেশন, ইনফ্লেশন মানে কি? যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বাংলায় বলা হয়। হ্যাঁ, সাপোজ একটা উদাহরণ দেই। আজকে থেকে 20 বছর আগে, আজকে থেকে 20 বছর আগে একটা, সাপোজ ধরেন স্টেপলার কিনে পাওয়া যেত 50 টাকায়। ঠিক আছে? আজকের দিনে সেটার দাম কত? 300 টাকা। এটাকে বলা হয় ইনফ্লেশন, মানে জিনিস একই কিন্তু দেখেন দাম অনেক বেড়ে গেছে। আচ্ছা, আজকে থেকে 20 বছর আগে একটা মুরগির দাম ছিল 80 টাকা, 100 টাকা, এখন একটা মুরগির দাম 500 টাকা। মুরগি তো একটাই, কিন্তু দেখেন তার দাম কত বেড়ে গেছে, মানে টাকার ভ্যালু কমে গেছে। এইটাকে বলা হয় ইনফ্লেশন, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। আচ্ছা, এখানে বলছে ইফ ডিউরিং ইনফ্লেশন, ইনফ্লেশনের সময় ফার্ম ইজ ইউজিং ফিফো মেথড, দেন হোয়াট লাইকলি টু বি ইম্প্যাক্ট অন প্রফিট, তাহলে প্রফিটের উপর তার প্রভাব কি হবে? তাহলে আমরা যখনই এই ধরনের কোশ্চিন আসবে আমরা একটু রাফ করব। কিভাবে দেখেন, প্রথমটা 100, তারপরটা 120, তারপরটা 140, তারপরটা 160, 20 20 করে ডিফারেন্স করে নিলাম। ফিফো বলেছে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে প্রথম 3টা সোল্ড হয়ে গেছে, লাস্টেরটা আনসোল্ড। আনসোল্ড মানে কি? ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, এখন আমরা কি জানি? ক্লোজিং ইনভেন্টরির দাম সবচেয়ে বেশি 160 টাকা। ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং স্টকের দাম যদি বেড়ে যায় তাহলে গ্রস প্রফিট বেড়ে যায়। গ্রস প্রফিট যদি বেড়ে যায় তাহলে কি হয়? কস্ট অফ গুডস সোল্ড কমে যায়, কারণ এটার সাথে এটা নেগেটিভ রিলেশনশিপ। তাহলে আমাদেরকে কোশ্চিনে কি চেয়েছে? লাইকলি ইম্প্যাক্ট অন প্রফিট, প্রফিটের উপর প্রভাব কি পড়ছে, তাহলে প্রফিট উইল বি হায়ার, প্রফিট উইল বি ইনক্রিজ বা প্রফিট উইল বি হায়ার, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? আমি জাস্ট বোঝার জন্য পুরো রিলেশনশিপটা আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে? কারণ কি? কারণ যখন ক্লোজিং স্টকের ভ্যালু বেড়ে যায় তখন গ্রস প্রফিট বেড়ে যায়, এই জন্য প্রফিট উইল বি হায়ার। এটা চাই নাই, কিন্তু এটা বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে? আপনারা এটা বুঝবেন। আচ্ছা, এবার আরেকটা দেখেন, ইফ ডিউরিং ইনফ্লেশন, ইনফ্লেশনের সময় ফার্ম ইজ ইউজিং লিফো মেথড, যদি লিফো ব্যবহার করে তাহলে হোয়াট উইল বি ইম্প্যাক্ট অন কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা দেখেন লিফোতে কি হয়, প্রথমে ছিল 100, 120, 140, 160। লিফোতে কি হয়? লাস্ট ইন ফার্স্ট আউট, এটা আউট, এটা আউট, এটা আউট, এই 3টা সোল্ড হয়ে গেছে, প্রথম কার্ডটা আনসোল্ড মানে ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু কি হচ্ছে? কমে যাচ্ছে 100 টাকা। কার তুলনায়? 160-এর তুলনায়। আচ্ছা, তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু যখন কমে যায় তখন গ্রস প্রফিট কমে যায়, কারণ এটা পজিটিভ রিলেশনশিপ। গ্রস প্রফিট যখন কমে যায় তখন কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়, কারণ গ্রস প্রফিটের সাথে কস্ট অফ গুডস সোল্ড এর নেগেটিভ রিলেশনশিপ। ঠিক আছে? তাহলে আপনার কাছে কি জানতে চেয়েছে? কস্ট অফ গুডস সোল্ড এর উপর প্রভাব কি? তাহলে গ্রস প্রফিট কমে গেলে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়, তাহলে হবে কস্ট অফ গুডস সোল্ড উইল বি হায়ার। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এইখান থেকে কোশ্চিন হয়ই হয়, এমসিকিউ ট্রু ফলস আসেই। অনেক সময় 2 মার্ক 3 মার্ক 4 মার্কেরও কোশ্চিন দিয়ে দেয়। আমরা যখন কোশ্চিন প্র্যাকটিস করব তখন একটা দেখতে পাবেন, তো আপনারা সেই প্রিপারেশন রাখেন। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমাদের গেল। এখন আমরা একটা নতুন টপিকে ঢুকবো, দ্যাট ইজ এলসিএম। অনেক ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোশ্চিন হয়ই হয়। খুব ভালো করে এই জায়গাটা আমাদেরকে শিখতে হবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক করাবো যাতে করে আপনাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আপনারা আগে আমাকে একটু বলেন, এটা কি আজকে পড়াবো নাকি চাপ বেশি হয়ে যাচ্ছে? কিন্তু যা পড়াবো তা কিন্তু আপনাদেরকে পড়ে শেষ করতে হবে। বলেন, আপনারাই মতামত দেন, তার ভিত্তিতে আমি আগাবো। যদি বলেন যে চাপ বেশি হচ্ছে তাহলে আজকে রেখে দিব, আর যদি বলেন যে না একটু দেখাই দেন তাহলে দেখাই দিব। কিন্তু আমি দেখাই দিলাম ভাইয়া আপনারা পড়লেন না, তাহলে কিন্তু লাভ হবে না।
ভাইয়া একটা দুইটা ম্যাথ দেখাই দেন ভাইয়া। একটা দুইটা দেখালে তো ক্ল্যারিটি আসবে না। এটা তো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে আসলে অনেক কোশ্চিন হয়, সুতরাং এটা খুব ভালো করে শিখতে হবে। আচ্ছা, আমাদের 20 22 মিনিট টাইম আছে, আমি বরং একটু দেখাই দিয়ে আপনারা একটু মনোযোগী হন, কারণ যদি এত ঢিল দেই তাহলে কিন্তু কোর্সটা কমপ্লিট করা সম্ভব হবে না। হ্যাঁ, তো আজকে আমরা এলসিএম টা শেষ করে ফেলি, আপনারা একটু মনোযোগী হন। দেখেন, এলসিএম, এলসিএম লোয়ার অফ কস্ট এন্ড মার্কেট ভ্যালু, ঠিক আছে? মানে মার্কেট ভ্যালু অথবা কস্ট, এটার মধ্যে যেটা ছোট সেটা নিতে হবে, এটাকে বলা হয় এলসিএম। আচ্ছা দেখেন, এটা কোশ্চিন দেওয়া আছে। হ্যাঁ, এটা আইটেম 1 2 3 4 5, এখানে দেওয়া আছে নেট রিলাইজেবল ভ্যালু, এনআরভি। এনআরভি মানে কি? মানে হচ্ছে নেট সেলিং প্রাইস। এটাকে কি বলা হয়? এনআরভি কে বলা হয় নেট সেলিং প্রাইস। আমি আপনাদের সুবিধার জন্য একটু লিখে দিই। নেট সেলিং প্রাইস, ঠিক আছে? ভাই আচ্ছা, এলসিএম টা একটু লিখে দিন ভাইয়া। লোয়ার অফ কস্ট, আচ্ছা ঠিক আছে, লোয়ার অফ কস্ট এন্ড মার্কেট ভ্যালু। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, তারপরে একটু বলি। হ্যাঁ, আপনারা তো, আপনাদের জন্য একটা পুরস্কার থাকলো, আগেই বলে দিই, যারা যারা এফএফএ পাস করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে প্রাইজ থাকবে, ঠিক আছে? আমি যা পারি, আমি ছোট মানুষ, আমার ক্যাপাসিটির মধ্যে আপনাদের জন্য অবশ্যই কিছু থাকবে, গিফট থাকবে, ঠিক আছে? তো আপনারা ভালো করে পড়াশোনা করেন, এবং আশা করি যে গিফট থাকবে এটা আপনাদের লাইফে অনেক কাজে দিবে আইসিএম মধ্যে, ঠিক আছে? হয়তো আপনাদেরকে টাকা পয়সা, দামি কোনো কিছু আমি দিতে পারবো না, বাট নলেজের কিছু জিনিস দিব, এমন কিছু ম্যাটেরিয়ালস দিব যারা পাস করবে শুধু তাদেরকে। হ্যাঁ, যে ইনশাল্লাহ আপনাদের ফ্রি অফ কস্ট, আমার এক্সপেন্স হবে, বাট আপনাদের অনেক কাজে দিবে। আপনারা ফিউচারে যখন অ্যাকাউন্টিং এর আরো পার্ট গুলো পড়বেন, প্রতিটা জায়গায় আপনাদের কাজে দিবে। সুতরাং আপনারা ভালো করে পড়াশোনা করেন, খুব ভালো কিছু আপনারা উপহার পাবেন পাস করতে পারলে। আর যারা পাস করবে না তাদেরকে কিন্তু দিব না, আগেই বলে দিচ্ছি, মন খারাপের কিছু নাই। হ্যাঁ, যে যখন পাস করবেন তখন তাকে দিব, ঠিক আছে? আমি একটা নোট দিব আপনাদেরকে, সেটাও বলে দিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন একটু আলোচনা করি। লোয়ার অফ কস্ট এন্ড মার্কেট ভ্যালু, এটাকে বলা হয় এলসিএম। তো দেখেন, নেট রিলাইজেবল ভ্যালু, এনআরভি, একে বলা হয় নেট সেলিং প্রাইস। নেট সেলিং প্রাইসের ফর্মুলা কি? সেলিং প্রাইস মাইনাস সেলিং এক্সপেন্স। আচ্ছা, নেট রিলাইজেবল ভ্যালু লেস নরমাল প্রফিট। আচ্ছা, মানে নেট সেলিং প্রাইস থেকে যখন নরমাল বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ফ্লোর, এটাকে বলা হয় ফ্লোর। আচ্ছা, মার্কেট রিপ্লেসমেন্ট কস্ট, মার্কেট রিপ্লেসমেন্ট কস্ট এইটা, আর নিচে দেওয়া আছে কস্ট। ওকে, আচ্ছা, রিপ্লেসমেন্ট কস্ট কাকে বলে আগে এটা আমাদের জানা দরকার। আচ্ছা, আচ্ছা, তার আগে আমরা একটু ম্যাথে যাই, পরে আমি সেগুলো আলোচনা করছি। দেখেন, এগুলো তো আমাদের কোশ্চিনে গিভেন আছে। এখন দেখেন, প্রথমে আমরা আইটেম নিব, আইটেম 1 2 3 4 5, এখানে এইভাবে করা আছে, আমরা এটাকে এভাবে নিব। তারপরে কস্ট দেওয়া আছে 8, 10.5, 12, 6, 7.20, তাহলে সবগুলা বসাইলাম কস্ট। এখন তিনটা জিনিস আছে, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট, একটা আছে ফ্লোর, আর উপরেরটা সেলিং, ঠিক আছে? সেলিং মানে হচ্ছে নেট রিলাইজেবল ভ্যালু, মানে নেট সেলিং প্রাইস। আচ্ছা, এই তিনটা জিনিস আমরা নিব, রিপ্লেসমেন্ট কস্ট, সেলিং বা এনআরভি, আর একটা ফ্লোর। ফ্লোর মানে কি? এনআরভি লেস নরমাল প্রফিট। এই তিনটার মিডিল ভ্যালু আমি মার্ক করে লিখে দিয়েছি। মিডিল ভ্যালু যেমন ধরেন 7.90, 8.85, 8.15, তিনটার মিডিল ভ্যালু কত? 8.15। তাহলে 8.15 হচ্ছে আমার মার্কেট ভ্যালু, যেটাকে বলা হয় রেজিগনেশন ভ্যালু। মার্কেট ভ্যালু বা রেজিগনেশন ভ্যালু, এই তিনটার মধ্যে যেটা মিডিল ভ্যালু, ঠিক আছে? এই যে মার্কেট ভ্যালু নিলাম, এই মার্কেট ভ্যালুর সাথে কম্পেয়ার করা হয় কস্টের, যেটা ছোট, কারণ আমরা জানি কি এলসিএম,
লোয়ার অফ কস্ট এন্ড মার্কেট ভ্যালু। তাইলে আমার এইখানে কস্ট তো আছেই, এই তিনটা থেকে আমি মার্কেট ভ্যালু বাইর করলাম। তাহলে মার্কেট ভ্যালু আর কস্ট এই দুইটার মধ্যে যেটা লোয়ার সেটাই তো আমার এলসিএম। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। আমি এখন আপনাদেরকে জাস্ট একটা সুবিধা আগে একটু আলোচনা করি, তারপরে ম্যাথটাতে যাচ্ছি। মিডিল ভ্যালু অফ রিপ্লেসমেন্ট কস্ট সেলিং এন্ড ফ্লোর ইজ কল্ড ডেজিগনেটেড ভ্যালু অর মার্কেট ভ্যালু। কস্ট ভার্সেস ডেজিগনেটেড ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার, এটাকে এলসিএম বলে। ডেজিগনেটেড ভ্যালু রিপ্রেজেন্টস মার্কেট, মার্কেট ভ্যালুকেই ডেজিগনেটেড ভ্যালু বলে। হ্যাঁ, আচ্ছা, এখন ডেজিগনেটেড ভ্যালু অনলি ইউজ হয় সেলিং এন্ড ফ্লোরের ক্ষেত্রে, সেলিং এন্ড ফ্লোর। তাইলে এই জায়গাটা এখন আমি একটু ডিটেলস আলোচনা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, তিনটা জিনিস আমাদেরকে নিতে হবে। এক নম্বরে হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট, এক নম্বরে হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। আচ্ছা, দুই নম্বরে হচ্ছে সেলিং, আর তিন নম্বরে হচ্ছে ফ্লোর। ওকে, ফ্লোর। তাহলে এই তিনটা জিনিস। এখন রিপ্লেসমেন্ট কস্ট মানে কি? রিপ্লেসমেন্ট কস্ট কথাটার মানে হচ্ছে আজকের দিনে এই জিনিসটা বানাতে গেলে কত খরচ পড়বে। ঠিক আছে, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। সাপোজ একটা পেন আমি বানিয়েছি 5 টাকা পিস। ওকে, এখন আজকের দিনে যদি এই পেনটা আমি বানাই তাহলে আমার কস্ট কত পড়বে, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। এটা ম্যানুফ্যাকচারিং এর বেলায়। আর ধরেন এই কলমটা আমি কিনে এনেছি 4 টাকা পিস। তাহলে আজকের দিনে কিনতে গেলে এই কলমটা আমি কত টাকায় কিনে পাবো, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। ঠিক আছে, এটাকে ট্রেডিং এর ক্ষেত্রে, মানে আমরা তো জানি কোম্পানি দুই রকম, একটা ট্রেডিং, একটা ম্যানুফ্যাকচারিং। তাহলে ট্রেডিং এ কি হয়, কিনে বিক্রি করা হয়, আর ম্যানুফ্যাকচারিং এ তৈরি করে বিক্রি করা হয়। তাহলে ট্রেডিং এ আগে আমি কিনেছি 4 টাকা, আজকে কততে কিনতে পারবো, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। আর ম্যানুফ্যাকচারিং এর বেলায় আগে আমি এটা প্রোডাকশন করেছি 4 টাকায়, আজকে প্রোডাকশন করতে গেলে কত খরচ, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। আচ্ছা, সেলিং, সেলিংটা, সেলিং মানে হচ্ছে এনআরভি, নেট রিলাইজেবল ভ্যালু। এটাকে বলা হয় নেট সেলিং প্রাইস। নেট সেলিং প্রাইস, নেট সেলিং প্রাইসের ফর্মুলা কি? সেলিং প্রাইস মাইনাস সেলিং এক্সপেন্স। ওকে, আচ্ছা, এর ভিতরে কি থাকে? সেলিং এর ভিতরে থাকে হলো কস্ট। সেলিং প্রাইসের মধ্যে কি থাকে? কস্ট প্লাস প্রফিট। আচ্ছা, কস্ট প্লাস প্রফিট মানে একটা জিনিস, একটা কলম আমি কিনেছি 4 টাকায়, আমার কস্ট 4 টাকা, আমি কি 4 টাকায় বিক্রি করব? করব না, আমি 5 টাকায় বিক্রি করব, 6 টাকায় বিক্রি করব। মানে কস্টের উপর আমি একটা প্রফিট করব, করে এসে না আমি সেল করব, তাই না? সেলিং প্রাইস মানে কি? কস্ট প্লাস প্রফিট, এটা হলো সেলিং বা নেট সেলিং প্রাইস বা এনআরভি। ওকে, আর ফ্লোর কি? ফ্লোর হচ্ছে এই যে আপনার এনআরভি, এই যে এনআরভি, এনআরভি থেকে প্রফিট লেস, এনআরভি থেকে প্রফিট লেস করা। এনআরভি মানে কি আমরা জানি, কস্ট প্লাস প্রফিট, কস্ট প্লাস প্রফিট, এটা হলো এনআরভি। আর আগের ছিল হলো লেস প্রফিট। তাহলে প্রফিট প্রফিট যদি কেটে যায় তাহলে কি থাকে? ফ্লোর মানে অনলি কস্ট। এটা কখন হয় দেখেন, এমন হলো বিজনেসে যে সব সময় লাভ হয় তাই না, অনেক সময় কস্টেও প্রোডাক্ট সেল করে দিতে হয়। যেমন ধরেন আমার একটা গার্মেন্টস এর দোকান আছে, আমি শীতের জ্যাকেট কিনে নিয়ে আসছি অনেকগুলা। এখন আনফরচুনেটলি শীতে সেরকম ভালো বেচা কিনা করতে পারিনি, 100 পিস জ্যাকেট এখনো থেকে গেছে, প্রত্যেকটার দাম 5,000 টাকা। এখন এটা থেকে গেলে তো আমার আগামী 1 বছর থেকে যাবে এবং পরের বার মডেল চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে শীতের শেষ দিকে সেটা কিনা দামে কস্টে বিক্রি করে দিতে হবে, বিক্রি করে আমার ক্যাশটাকে হাতে নিয়ে আসতে হবে। তো এইটা হয় কি, বিজনেসে অনেক সময় এইভাবে কস্টে সেল করে দিতে হয় প্রফিট ছাড়াই। এইটাকে বলা হয় ফ্লোর, মানে কস্ট প্রাইস। ফ্লোর মানে কি? কস্ট। আর সেলিং মানে কি? মানে হচ্ছে কস্ট প্লাস প্রফিট। তাহলে সেলিং বা এনআরভি থেকে যদি আমি প্রফিট বিয়োগ দেই তাহলে এই ফ্লোর পেয়ে যাচ্ছি। ফ্লোর মানে কস্ট প্রাইস, আর সেলিং মানে কস্ট প্লাস প্রফিট প্রাইস। আর রিপ্লেসমেন্ট কস্ট কি? আজকের দিনে এই জিনিস বানাতে গেলে বা কিনতে গেলে যে খরচ হবে। ঠিক আছে, এই তিনটা জিনিসের মধ্যে যেটা মিড ভ্যালু সেটা আমাকে নিতে হবে। নিলে আমি কি পাবো? এই তিনটার
এই তিনটার মিডিল ভ্যালু আমাকে নিতে হবে। মিডিল ভ্যালু, এই তিনটার মিডিল ভ্যালু আমি যদি নেই, সেটাকে বলা হয় মার্কেট ভ্যালু। সেটাকে কি বলা হয়? মার্কেট ভ্যালু। এই তিনটার মিডিল ভ্যালু নিলে সেটাকে বলা হয় মার্কেট ভ্যালু। ঠিক আছে, যেটা আমরা একটু আগে করলাম। এখন আমি এটার আলোচনায় যাই। দেখেন, তাহলে আমাদের এই যে কোশ্চিন, এখানে আইটেম দেওয়া আছে 5, তাহলে আমি 5টা আইটেম লিখলাম। এর কস্ট নিচে লাইনে দেখেন কস্ট দেওয়া আছে, কস্ট বের করলাম। যেহেতু আমরা এলসিএম বের করব, লোয়ার অফ কস্ট অর মার্কেট, তাহলে কস্ট তো দেওয়াই আছে, তাহলে আমার কি লাগবে? মার্কেট ভ্যালু লাগবে। মার্কেট ভ্যালু কিভাবে বের করব? রিপ্লেসমেন্ট কস্ট, এখানে ফ্লোর, আর এখানে আছে সেলিং। এই তিনটার মধ্যে যেটা মিডিল ভ্যালু সেটা আমাকে নিতে হবে। তাহলে রিপ্লেসমেন্ট কস্ট, সেলিং, ফ্লোর, তিনটা আমি লিখলাম। লেখার পরে আমি এই তিনটার মধ্যে দেখেন 7.90, 8.85, 8.15, মানে এটা হচ্ছে মিডিল ভ্যালু, এটা নিলাম। এখানে দেখেন 10.10, 10, 9, তাহলে 10 হচ্ছে মিডিল ভ্যালু, নিলাম। 12.5, 12.20, 11.40, তাহলে 12.20 হচ্ছে মিডিল ভ্যালু, নিলাম। 4, 4.25, 3.75, তাহলে 4 হলো মিডিল ভ্যালু, নিলাম। 5.40, 6.90, 6, তাহলে 6 হলো মিডিল ভ্যালু, নিলাম। তাহলে আমরা কি পেলাম? মার্কেট ভ্যালু। তাহলে একটা পেলাম কস্ট, একটা পেলাম মার্কেট ভ্যালু, এই দুইটার মধ্যে যেটা লোয়ার। তাহলে দেখেন কস্ট হচ্ছে 8, মার্কেট ভ্যালু হচ্ছে 8.15, তাহলে আমি নিব 8। তারপরে দেখেন কস্ট হচ্ছে 10.50 আর মার্কেট ভ্যালু হচ্ছে 10, তাহলে 10 নিব। এই দুটার মধ্যে যেটা ছোট, এইভাবে করে আমরা এলসিএম পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। এটা একটা কোশ্চিন গেল, বুঝাই দিলাম। আপনাদেরকে আরেকটা কোশ্চিন আমি একটু বুঝাই দিব, তারপরে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বাকিগুলো পারবেন। আমি জাস্ট একটা সহজ ম্যাথ খুঁজে বের করি, যেন আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝতে পারেন। আহ আচ্ছা, বাকিগুলো আপনারা করলেই বুঝতে পারবেন। আচ্ছা, প্রবলেম 2 তে চলে যাই। দেখেন, 1 মিনিট, হ্যাঁ। এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোশ্চিন হয়, এবং আমি আপনাদেরকে অ্যাডভান্স অঙ্কগুলোই করাচ্ছি। জাস্ট আপনারা মনোযোগ রাখেন, এগুলো কাইসোর বইয়ের ম্যাথ। হ্যাঁ, তো আমেরিকান ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে একটু টিকি লাগে সবার কাছেই, এই জন্যই আমি এগুলো আলোচনা করছি। এগুলো পারলেই যেগুলো এমনি আপনারা পারবেন, আমি ছবি দিয়েছি সবগুলোরই, আপনারা জাস্ট এগুলো প্র্যাকটিস করেন। দেখেন, এটা কোশ্চিন দেওয়া আছে, প্রোডাক্ট অরিজিনাল কস্ট, রিপ্লেসমেন্ট কস্ট। আচ্ছা, আচ্ছা, তারপরে আছে আপনার এস্টিমেটেড সেলিং এক্সপেন্স, এস্টিমেটেড সেলিং প্রাইস, নরমাল প্রফিট অন সেল। আচ্ছা, সেলিং প্রাইস মাইনাস সেলিং এক্সপেন্স, সেলিং প্রাইস থেকে সেলিং এক্সপেন্স বিয়োগ করলে আমরা নেট সেলিং প্রাইস পেয়ে যাই, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এখানে আমি একটু মার্ক করে দিই, হ্যাঁ। এখান থেকে আমার কি বের হবে? নেট সেলিং প্রাইস। আমি একটু লিখে দিই যাতে আপনারা বুঝতে পারেন। নেট সেলিং প্রাইস, নেট সেলিং প্রাইস কে কি বলা হয়? এনআরভি বলা হয়, এনআরভি। এটার ফর্মুলা কি? সেলিং প্রাইস, মাইনাস সেলিং এক্সপেন্স। আচ্ছা, এখন তাহলে আপনারা দেখেন, এই যে সেলিং প্রাইস দেওয়া আছে, এটা থেকে সেলিং এক্সপেন্স বিয়োগ করলে আমরা এনআরভি বা নেট সেলিং প্রাইস পেয়ে যাব। ঠিক আছে, দেখেন, তাহলে প্রথমে আমরা প্রোডাক্ট লিখে নিলাম। প্রোডাক্ট লিখে নেওয়ার পরে কস্ট লিখলাম, অরিজিনাল কস্টকে কস্ট বলা হয়। এখন কস্টের সাথে আমাদের কি লাগবে? মার্কেট ভ্যালু লাগবে। তাহলে যেটা ছোট সেটা নিলেই এলসিএম পেয়ে যাব। মার্কেট ভ্যালু কেমনে বের করব? তিনটা জিনিস আমি বলেছিলাম, রিপ্লেসমেন্ট কস্ট, সেলিং আর ফ্লোর। এই তিনটা, রিপ্লেসমেন্ট কস্ট, সেলিং আর ফ্লোর, এই তিনটার যেটা মিডিল ভ্যালু সেটা আমরা নিলে মার্কেট ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে আপনারা দেখেন,
কস্ট, অরিজিনাল কস্ট যেটা এটাই কস্ট, রিপ্লেসমেন্ট কস্ট সেলিং প্রাইস মাইনাস সেলিং এক্সপেন্স বাদ দিলে নেট সেলিং প্রাইস বা এনআরভি পাচ্ছি। এনআরভি বলছে নর্মাল প্রফিট অন সেলস, সেলিং প্রাইসের উপর প্রফিট হচ্ছে এটা নর্মাল প্রফিট। তাহলে এনআরভি থেকে যদি নর্মাল প্রফিট বাদ দিই, এনআরভি মানে কি? সেলিং। একটু আগে আমরা জেনেছি এনআরভি মানে কি, এনআরভি মানে হচ্ছে সেলিং। তাহলে এনআরভি বা সেলিং থেকে নর্মাল প্রফিট যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো? ফ্লোর পাবো। একটু আগে আমরা শিখেছি। তাহলে দেখেন এটা আমরা কেমনে করব। এনআরভি ইজিক্যাল টু নেট সেলিং প্রাইস ইজিক্যাল টু সেলিং প্রাইস মাইনাস সেলিং এক্সপেন্স। আচ্ছা, এখন কিভাবে বের করব দেখেন। পার্টিকুলার এ বি সি ডি করে নিলাম, করে নেওয়ার পর সেলিং প্রাইস কত? 40, 48, 190, 26। ঠিক আছে, এবার সেলিং এক্সপেন্স দেওয়া আছে। এই যে দেখেন এখানে সেলিং প্রাইসও দেওয়া আছে, সেলিং এক্সপেন্সও দেওয়া আছে। সেলিং প্রাইস থেকে সেলিং এক্সপেন্স বিয়োগ করব, করলে সেলিং বা নেট সেলিং প্রাইস পাবো। এই যে দেখেন সেলিং প্রাইস থেকে সেলিং এক্সপেন্স বিয়োগ করলাম, এনআরভি বা সেলিং পেয়ে গেলাম। কত? এইটা 33.50, 36, 165, 23। এখন এই সেলিং থেকে আমরা কি করব? নর্মাল প্রফিট বিয়োগ করব। নর্মাল প্রফিট এখানে দেওয়া নাই, এখানে বলেছে 20%, 25%, 30%, 10%। কার উপরে? সেলস এর উপরে, মানে এই সেলিং প্রাইসের উপরে। তাহলে 40-এর 20% কত? এই যে দেখেন আমরা বের করে নিয়েছি, 40-এর 20% হচ্ছে 8। এভাবে করে সবটির আমরা পার্সেন্টেজ বের করে নিব, করে এখানে নর্মাল প্রফিট 8, 12, 57, 2.6 বিয়োগ করে দিব। তাহলে এনআরভি সেলিং বা নেট সেলিং প্রাইস থেকে নর্মাল প্রফিট বিয়োগ গেলে ফ্লোর বা কস্ট ভ্যালু চলে আসবে। ফ্লোর কত? 33.50 থেকে 8 বাদ গেলে 25.50, 34 থেকে 12 বাদ গেলে 24, 165 থেকে 57 বাদ দিলে 108, 23 থেকে 2.6 বাদ দিলে 20.4। এই হচ্ছে আমাদের। এখানে আমরা কি পেলাম? এনআরভি পেলাম, মানে সেলিং পেলাম আর ফ্লোর পেলাম। তাহলে দেখেন আমরা এই যে সেলিং আর ফ্লোর, এখানে ওয়ার্কিংটা আবার করা আছে। এখানে এখানে করলেই হয়, এখানে আর দরকার নাই। এটা এনআরভি, এটা হলো ফ্লোর, এই দুইটা পেলাম। এবার এখান থেকে রিপ্লেসমেন্ট কস্ট কোশ্চিনে গিভেন ছিল, তাহলে এই তিনটার মধ্যে যেটা মিডিল ভ্যালু সেটা দিয়ে আমরা মার্কেট ভ্যালু বের করলাম। মার্কেট ভ্যালু বের হয়ে যাওয়ার পরে মার্কেট ভ্যালু আর কস্ট এই দুইটার মধ্যে যেটা লোয়ার সেটা নিলে আমরা এলসিএম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই এলসিএম কোথায় যাবে? ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট সেকশনে, এটা যাবে ইনভেন্টরির ভ্যালু। ঠিক আছে, লোয়ার অফ কস্ট অফ মার্কেট ভ্যালু। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোশ্চিন। এই কোশ্চিনের আরো কয়েকটা কোশ্চিন আছে, সেগুলো আমি ছবি দিয়েছি। এগুলো সবই অ্যাডভান্স ম্যাথ, ছোট ম্যাথ গুলা দেই নাই। ছোট ম্যাথ গুলাতে কি থাকে আমি বলে দিই, কস্ট থাকে আর আপনার মার্কেট ভ্যালু থাকে। এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা নিতে হয়, খুবই ইজি। আচ্ছা, এইটা আমাদের গেল। এইটা যাওয়ার পর আর একটা শুধু কনসেপ্ট আছে, সেটা আমি বলে দিই আপনাদেরকে। এই দেখেন কস্ট আর রিপ্লেসমেন্ট কস্ট। ঠিক আছে, কোয়ান্টিটি যদি কখনো থাকে এলসিএম এর সাথে গুণ করে দিলেই সেটা বের হয়ে যাবে। সেটা আমি করে দিয়েছি, যেমন আপনারা এখানে দেখতে পারেন কোয়ান্টিটি কস্ট রিপ্লেসমেন্ট কস্ট এলসিএম। এলসিএম এটা হলো পার ইউনিট। এবার এলসিএম টোটাল পার ইউনিট, তাহলে টোটাল কেমনে বের হবে? এই 90 এই কোয়ান্টিটির সাথে গুণ হয়ে যাবে। মানে আগে আমরা এলসিএম বের করে নিব পার ইউনিট, করার পরে এই পার ইউনিটকে কোয়ান্টিটির সাথে গুণ দিলে আমরা টোটাল ইউনিট পেয়ে যাব। ঠিক আছে, এইটুকুই তো। ঠিক আছে, আমি এই ম্যাথ গুলো সবই করে দিয়েছি, আপনাদেরকে ছবিও দিয়ে দিয়েছি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এখান ভাই থেকে আজকে কোশ্চিন খান তো হয়। দেন ভাই। জি বলেন আপু। বললাম ভাই আজকে খান তো দেন, মাথায় আর নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো হয়ে গেছে। এগুলো সব ছবি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দিনের পড়াটা দিনে করবেন। এটা বেসিক চ্যাপ্টার আমাদের, এখান থেকে অনেক মার্কস থাকে। ঠিক আছে, 10 মার্কের ম্যাথ থাকে, ট্রু ফলস থাকে, এমসিকিউ থাকে। আমি একটা জিনিস আপনাদেরকে এনশিওর করতে পারি যে ইনশাল্লাহ যেটুকু আমি পড়াচ্ছি এর মধ্যে থেকে আপনারা পাবেন, ফুল সিলেবাসটা কভার হবে। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং আপনারা ডিলে করবেন না। ওই যে অনেকে আজকে থাক কাল পড়বো, কালকে থাক পরের দিন পড়বো, এই করলে আমার লেকচারটা আপনাদের মাথা থেকে হারায় যাবে। এটা ইসমাইল ভাই রেকর্ড করে গ্রুপে দিয়ে দিচ্ছে। আপনাদের কনফিউশন হলে আপনারা আবার এটাকে দেখবেন, বারবার দেখলে আপনাদের জিনিসটা মেমোরাইজ হবে।
এবং ইনশাল্লাহ আগামী দিন আমরা চেষ্টা করব ইনভেন্টরি চ্যাপ্টার শেষ করে দেওয়ার। অনেক কিছু বাকি আছে, হ্যাঁ, ফিফোর মেথডের ম্যাথ গুলো বাকি আছে, অনেক কিছু বাকি আছে, পারপিচুয়াল ইনভেন্টরি, পিরিয়ডিক ইনভেন্টরি। তো চেষ্টা করব আর 2টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে দিতে। আগামী দিন 2 সেশন আর তারপরে 2 সেশন, এর মধ্যে আমরা ইনভেন্টরিটা শেষ করব। ইনভেন্টরি শেষ হলে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে যাব। এইভাবে করে ধাপে ধাপে আমাদেরকে আগাতে হবে। আর খুব রিসেন্ট 1 মাসের মধ্যে আমাদেরকে এগুলো শেষ করতে হবে, হ্যাঁ। তো আপনারা পড়ার স্পিডটা বাড়ায় নেন যারা পাস করতে চান, হ্যাঁ। আর যারা খুব স্লো গতিতে আগাচ্ছেন তাদেরকে কিন্তু আবার বসা লাগবে, এটা মাথায় রাখেন, হ্যাঁ। তো আপনারা এখন থেকে ভালো করে পড়াশোনা করেন, সময় অনেক কাছে এসেছে, নিজের কমফোর্ট জোন থেকে বের হন, এইটুকুই আমি বলবো। স্যাক্রিফাইস ছাড়া আসলে ভালো কিছু হয় না। আর জীবনের লাইফের প্রথম ধাপটা অনেক কঠিন হয়, এটা মাথায় রাখবেন। আপনারা যারা বিগিনার, এনারা এখন ইনিশিয়াল স্টেজে আছেন, প্রাথমিক স্টেজে, এনাদের জন্য আসলে এটা একটু কঠিন, একটু সময় দিতে হবে, হ্যাঁ, একটু বেশি সময় দিতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, নিজের ঘুমটা কমায় নিতে হবে, নিজের আড্ডা কমায় নিতে হবে, হ্যাঁ, অন্য সব কাজকে প্রায়োরিটি দিতে হবে না, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে স্টাডি, হ্যাঁ। তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। আমি বারবার এই কথাগুলো বলি এই জন্য যাতে আপনারা জিনিসটা ফিল করেন, হ্যাঁ। পরীক্ষার হলে যে কিন্তু অনেকেরই আমার এই কথাটা মনে পড়বে যে ভাইয়ের কথা কেন শুনি নাই। তো আপনারা তো আমাকে আসলে মাসের শুরুতে অ্যাডভান্স দিয়ে দেন, তাইলে আমার এত আপনাদের সাথে এগুলো বলার কারণ কি? বলার কারণ হচ্ছে যাতে আপনারা সিরিয়াস হন এবং আপনারা ভালো একটা আউটকাম পান, পাশ করে যেতে পারেন। কারণ আমাদেরকে একসাথে অনেক দূর যেতে হবে, এই তো কেবল শুরু, হ্যাঁ। এই 20টা সাবজেক্টের মধ্যে আপনারা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম সাবজেক্টের মধ্যে এখন আছেন, হ্যাঁ। এরপরে আরো অনেক সাবজেক্ট বাকি আছে। লাইফে যারা আসলে অনেক বড় জায়গায় যেতে চান তাদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে, হ্যাঁ। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, সিম্পল একটা কথা ছিল। তো আপনারা এটা মাথায় রাখবেন এবং অনেক স্টাডি করতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে, হ্যাঁ। অনেক সময় মাথা গরম হয়ে যাবে। এই যে আপনারা আমার কাছে যেভাবে পাচ্ছেন, আমার সময় আমি কিন্তু এইভাবে পাই নাই, হ্যাঁ। অনেক আপনাদের থেকে 4 গুণ 5 গুণ বেশি ফিস দিয়েও আমি এরকম সার্ভিস পাই নাই। তো আমার তখন থেকে মনের মধ্যে একটা ইয়া ছিল যে কখনো আমি যদি শিখাই তাদের থেকে অনেক চিপ রেটে শিখাবো এবং অনেক ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। যদিও আমার ভালো ক্যামেরা নাই, ভালো মানে ডিজিটাল কিছু নাই, খুবই ম্যানুয়াল ভাবে আপনাদেরকে পড়াই, তারপর আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার। আপনারা এটাকে একটু নেন, দেখবেন যে আগায় যাবেন। এবং আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সামনের বছর থেকে দেখবেন আমরাও বোর্ডে করব, ভালো ক্যামেরা হবে ইনশাল্লাহ। সব আল্লাহর ইচ্ছা, আপনারা দোয়া করেন আমার জন্য। তো ঠিক আছে, আপনারা ভালো করে স্টাডি করেন, সেই দোয়া থাকলো, এবং খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ।